So here you can see in this class, first of all, I'm going to talk about parts of speech. এই পার্টস অফ স্পিচটা কি, কেন আমাদের শিখতে হবে, আগে এটা বোঝেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। অনেকে এটা জানেন, এদের নামও জানেন, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, ইংরেজি ভাষায় আছে। কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, আবারও বলছি, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। পার্টস অফ স্পিচটা কি, কেন শিখতে হবে, এইটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। আপনি যদি সত্যিকার অর্থে ইংরেজি ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চান, আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশে এক্সপার্ট হতে চান, আপনাকে এই পার্টস অফ স্পিচ জানতে হবে। পার্টস অফ স্পিচ সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা আপনাকে রাখতে হবে। এর কোনো ব্যত্যয় নেই। আবারও বলছি, পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা আপনাকে রাখতে হবে। তো মনোযোগ দিয়ে বুঝবেন, প্রত্যেকটা বিষয় ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, যে কথাগুলো বলছি বুঝবেন। পার্টস অফ স্পিচ হচ্ছে, আমি যখন একটি সেন্টেন্স তৈরি করব, আমি যখন একটি বাক্য তৈরি করব, এই সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে। এই নামগুলো মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। এই নামগুলোই মূলত আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এইটা যদি কেউ আইডেন্টিফাই করতে পারে, সে একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হচ্ছে, কিভাবে অর্ডারটা মেনটেন হচ্ছে, কিভাবে একটা বাক্যের ভিতরে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড রিলেটেড, একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থটাকে এটা আপনি বুঝতে পারবেন। যারা মনে করেন আমি ইংলিশ গ্রামারে দুর্বল, আমি গ্রামার পারি না, গ্রামার আমাকে ভালোভাবে শিখতে হবে, ইংলিশ গ্রামার মানে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ মানে ইংলিশ গ্রামার, পার্টস অফ স্পিচ সম্পর্কে যার ক্লিয়ার একটা কনসেপ্ট বা সঠিক ধারণা থাকবে, সে সম্পূর্ণ ইংলিশ গ্রামারটা জানবে, সম্পূর্ণ হোল ইংলিশ গ্রামারটা সে নিতে পারবে বা বুঝতে পারবে। তো আপনাদেরকে এটা জানতে হবে, এটা সম্পর্কে ক্লিয়ার একটি কনসেপ্ট রাখতে হবে। যদি বলেন পার্টস অফ স্পিচে যদি হোল গ্রামার হয়, সেটা কিভাবে সম্ভব? আপনি এর বাইরে যদি কোনো গ্রামাটিক্যাল আইটেম দেখেন, সেটা আর্টিকেল হোক, ডিটারমিনার হোক, সাবজেক্ট বা এগ্রিমেন্ট হোক, সাফিক্স, প্রিফিক্স, আদার্স যে কোনো টপিক আপনি বলেন না কেন, পার্টস অফ স্পিচের ভিতর থেকে আসে। এইটা আগে আমরা ইন ডিটেলসে ক্লিয়ার করব। আপনি একবার দেখেন, এটা ক্লিয়ার করতে পারলে ভাষাটা কত সহজ মনে হয় আমাদের কাছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমরা এটা শুধু ডেফিনেশন জানি, কত প্রকার পার্টস অফ স্পিচ আছে এটা জানি, বাট একটা বাক্যে এটার প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা বুঝি না। এটা আমাদের বুঝতে হবে। তো দেখেন, এখানে বলছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। Every single word we use in a sentence is called a part of speech. Karim is a good boy. He goes to school. Ashik eats rice. এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, এই বাক্যগুলো দেখেন, করিম এটা একটা ওয়ার্ড, ইজ এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, গুড এটা একটা ওয়ার্ড, বয় এটা একটা ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড মিলে একটা বাক্য গঠিত হয়, তাই না? এখন এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই করিম হচ্ছে একটা নাউন, ইজ হচ্ছে একটি ভার্ব, আ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা এ এন দিকে আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কোনো শব্দ নেই। তো এটা হচ্ছে অ্যাজ এ পার্টস অফ স্পিচ, ওই এ এর নিচে যদি কেউ আন্ডারলাইন করে বলে এটা কি, এটা অ্যাডজেক্টিভ। গুড এটা অ্যাডজেক্টিভ, বয় এটা নাউন, বয়কে মডিফাই করছে গুড শব্দটি। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়ান, আমি দেখতেছি, একটু প্রবলেম হয়েছে। আমি কি বলছি, যে পার্টস অফ স্পিচটা কি, আমি যখন ইংলিশে একটা কথা বলবো, একটা সেন্টেন্স, একটা বাক্য লিখবো,
একটা কথা বলতে গেলে সেই কথাকে আমরা বলি আমার স্পিচ, এটা আমার বক্তব্য, তাই না? একটা সেন্টেন্স লিখলে সেটাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলছি। সেটা কিভাবে তৈরি হচ্ছে? কতগুলো ওয়ার্ড এক জায়গায় হয়ে যখন সুন্দর একটা মনের ভাব প্রকাশ করে, তাকেই আমরা সেন্টেন্স বা বাক্য বলি। একটা বাক্য তৈরি হতে গেলে শব্দের প্রয়োজন। একটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দের একটা পার্টিকুলার নাম আছে। এই নামগুলো মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে এসে থাকে। এই নামগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। এটা কখনো মুখস্থ রাখা যায় না। আবারও বলছি, এটা কখনো মুখস্থ রাখা যায় না। আপনারা প্রত্যেকেই জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। সরি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আপনারা দেখছেন, এগুলো আবারও বলছি ওইভাবে মুখস্থ করা যায় না যে এই ওয়ার্ডটাই নাউন, এই ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটাই অ্যাডভার্ব। এটা অবস্থান ভেদে পরিবর্তন হতে পারে। যেমন দেখেন, দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এখানে ম্যাঙ্গো শব্দটা একটা নাউন, এটা একটা ফলের নাম। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ম্যাঙ্গোটা একটা নাউন, একটা কিসের নাম বলছি? ফলের নাম। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। এখানে ট্রি কে মডিফাই করে ম্যাঙ্গো শব্দটি। ম্যাঙ্গো শব্দটি কি করছে? ট্রি কে মডিফাই করছে। এটা একটা অ্যাজেক্টিভ। অর্থাৎ ফার্স্ট বাক্যে যে ওয়ার্ডটা নাউন ছিল, পরের বাক্যে সেম ওয়ার্ডটা আমার অ্যাজেক্টিভ হয়ে গেছে। ওইখানে ট্রিটা নাউন, ট্রি কে মডিফাই করছে। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। এই টকটা হচ্ছে এখানে ভার্ব, অ্যাকশন দেওয়া, কাজ করা বোঝাচ্ছে, ভার্ব। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ আ টক উইথ হিম, আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এখানে হ্যাভটা মেইন ভার্ব, ওই টকটা হচ্ছে একটা নাউন। দেখেন ওর আগে একটা এ আছে। আর্টিকেল বা ডিটারমিনারের পরে কোনো ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। টকটা এখানে নাউন। আই ডিসলাইক ক্রাইম, আমি কান্না অপছন্দ করি। এখানে ডিসলাইকটা ভার্ব। ওই ক্রাইমটা দেখলে অনেকেই মনে করবে যে এটা একটা ভার্ব, কিন্তু আসলে এটা একটা জেরান্ড, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ। এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ নাউনের কাজ করে। এটা অ্যাজ এ পার্টস অফ স্পিচ ক্রাইং শব্দটা এখানে নাউন। আবার দেখেন, আই স আ ক্রাইং বেবি, আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম। আমি এমন একটা শিশুকে দেখেছিলাম যে কাঁদতেছিল। আই, আমি, সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স, আমি দেখেছিলাম। বেবিকে মডিফাই করছে ক্রাইং শব্দটা। এখানে ক্রাইং শব্দটা একটা নাউনকে যখন মডিফাই করছে, এটাকে বলা হয় অ্যাজেক্টিভ, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ নাউন হয়, আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ অ্যাজেক্টিভও হয়। এটা বুঝতে হবে। এটা যদি স্থির অবস্থা প্রকাশ করে, একদম সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে থাকে বা একদম অবজেক্টের স্থানে থাকে, তখন সেটা মোস্ট অফ দ্য টাইম নাউন হয়। আর যদি এটা চলমান কোনো অবস্থা প্রকাশ করে বা অন্য একটা নাউনকে মডিফাই করে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয় বা অ্যাজ আ পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ হয়। এটা নিয়ে আমি আরো কথা বলবো। এই কথাগুলো কেন বলছি জানেন? আমরা যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি, আপনি যখন একটা প্যাসেজ রিড আউট করবেন, আমরা অনেকেই ইংলিশ নিউজ পেপার, কোনো স্টোরি, ফিকশন, নন ফিকশন, অনেক কিছু আমরা পড়ি। আপনি যখন একটা প্যাসেজ পড়বেন, একটা কিছু রিড আউট করবেন, তার অ্যাকচুয়াল অর্থটা আমরা অনেকে বুঝতে পারি না, ইভেন ভোকাবুলারি জানা সত্ত্বেও বুঝতে পারি না। বাট যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায়, যদি বোঝা যায় একটা বাক্য কিভাবে অর্গানাইজ হচ্ছে, কোন ওয়ার্ডের সাথে কোন কানেক্টেড, কোন ওয়ার্ডের সাথে কোন রিলেটেড, তাহলে দ্রুত ওই বাক্যের অ্যাকচুয়াল সেন্সটা কি, অ্যাকচুয়াল অর্থটা কি, এটা বোঝা যায়। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে কত? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এগুলো আপনারা জানেন। এখন নাউনটা কি? বলছেন যে ওয়ার্ড দ্বারা, জাস্ট ওয়েট আ মিনিট।
বোঝার চেষ্টা করেন। বলছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন রেফার্স টু এনি কাইন্ড অফ নেম। দিস মিনস হোয়াট এভার উই আর সিং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন। নাউন আর ইউজ টু নেম পার্সন, থিংস, অ্যানিমাল, ইভেন্ট, প্লেসেস, আইডিয়াস, এক্সেট্রা। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে আপনারা নেওয়ার চেষ্টা করেন বিষয়গুলোকে। আহ নাউন বলতে বলছে যে যে কোনো কিছুর নামকেই নাউন বলে। অর্থাৎ বিষয়টা কেমন জানেন? সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। অর্থাৎ এটা মূলত এরকম, পৃথিবীতে যত শব্দ আছে, যত ওয়ার্ড আছে, সবই নাউন। তাহলে বলতে পারেন আপনি সব যদি নাউন হয় অন্যগুলো কিভাবে হবে? অন্য পার্টস অফ স্পিচ তার অবস্থান এবং ডেফিনেশনের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। সবকিছুর নামই নাউন সেটা ঠিক আছে, কিন্তু যদি একটা ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে থাকে অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে থাকে, সেইটাই মোস্ট অফ দ্য টাইম নাউন হয়ে থাকে। এই যে প্লেসটা, যে নাউন হতে গেলে একদম শুরুতে থাকতে হবে সাবজেক্টের স্থানে। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, করিম একটা নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, কুয়েত একটা নাউন। আবার দেখেন লাস্টে যে স্কুল, এটা একটা নাউন। কান্ট্রি, এটা অ্যাজ এ ওয়ার্ড একটা নাউন। এরকম ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। সো দেখেন নাউন এক পাঁচ প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তো এগুলো আমরা ইন ডিটেলসে দেখবো। এরপর প্রোনাউনটা কি? যে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই বা ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। দ্য ওয়ার্ড which we use instead of noun is called pronoun. করিম ইজ এ গুড বয়, করিম একটা ভালো ছেলে। এটা এখানে করিমটা হচ্ছে সাবজেক্ট বা নাউন। পরবর্তী বাক্যগুলোতে যদি এই করিম সম্পর্কে আরো ইনফরমেশন দেওয়া হয়, করিমের পরিবর্তে যদি আমরা হি এর ব্যবহার করি, যে হি গোস টু স্কুল এভরিডে, হি ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে আমার ওই প্রোনাউনের ব্যবহার করা হয়। করিমের পরিবর্তে হি এর ব্যবহার করলে প্রোনাউন মানে সর্বনাম, নামের পরিবর্তে। এটা মূলত কেন হয়? ইংলিশ ভাষাটা, ইংরেজি ভাষাটা ইংরেজদের থেকে আসে, ব্রিটিশদের থেকে আসে, তাই না? তো ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি। আমরা বাংলায় অনেক সময় এই ধরনের কথা বলি না, আমি নাচতে নাচতে স্কুলে যাই, সে গান গাইতে গাইতে ভাত খায়। এগুলো যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করেন, যে সে গান গাইতে গাইতে ভাত খায়, হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং, এটা হয় না। একবার বলতে হয় সিঙ্গিং, অর্থাৎ এটাকে রিডান্ডেন্সি বলা হয়, দ্বিরুক্তি বলা হয়। তো প্রতিটা বাক্যে একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে যখন কথা বলা হচ্ছে, প্রতিটা বাক্যে নাউনের ব্যবহার ওয়ান কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। এই নাউনের পরিবর্তে যদি প্রোনাউনের ব্যবহার করা যায়, তাহলে একটা বাক্য দেখতে, বলতে বা লিখতে অনেক সুন্দর লাগে। এজন্যই মূলত প্রোনাউনটার ব্যবহার হয়ে থাকে। অ্যাজেক্টিভ কি? নাউন প্রোনাউনকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। নাইমা ইজ আ বিউটিফুল গার্ল, হি হ্যাজ থ্রি রেড পেন্স, সাফি ইজ ইল। এই বিউটিফুল, রেড, ইল, এগুলো সবই অ্যাজেক্টিভ। আমি বলতেছি আপনাকে একটা একটা বিষয়, আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করেন। আগে এইটা কাভার, আমরা আগে এটা কমপ্লিট করি বা শেষ করি, তারপর আমি আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলছি। জাস্ট আমাকে একটু সময় দিন, একটু সময় দিন। আমি সবগুলো বিষয় আমি ইন ডিটেলসে বলবো বা দেখাবো। জাস্ট ওয়েট আ মিনিট প্লিজ। তো দেখেন, এরপর বলছে ভার্ব। ভার্বটা কি? ভার্ব ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ। উইদাউট আ ভার্ব নো সেন্টেন্সেস ক্যান বি ফর্মড। ইট শোজ আ ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশন। দ্য ভার্ব অলওয়েজ বিলিভস ইন ডুইং অ্যান অ্যাকশনস। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, কিপ, এটসেট্রা। দোজ আর ভার্ব। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি গেভ মি আ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে গ্লাস পানি দিয়েছিল। এগুলো সাবজেক্টের পরে মেইন ভার্ব। আবারও বলছি, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব সাবজেক্টের পরে থাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব অলওয়েজ সাবজেক্টের পরে থাকে। অ্যাডভার্ব, যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে, সেগুলোকেই অ্যাডভার্ব বলে। যেমন very, slowly, well, carefully. The word that usually modifies the verb, adjective or other adverb is known as adverb. একটা কথা আমি বলি, অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়, নাউন প্রোনাউনকে বাড়িয়ে বলে, নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় বা মডিফাই করে। অ্যাডভার্ব
কখনো নাউন প্রোনাউনকে বাড়িয়ে বলে না। অ্যাডভার্ব মূলত ভার্বকে বাড়িয়ে বলে। ভার্বকে বাড়িয়ে বলাটাই অ্যাডভার্বের কাজ। কিন্তু অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, অন্য একটা অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, ইভেন হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করে না। যেমন হি আস্কড মাই নেম, সে আমার নামটা জিজ্ঞাসা করেছিল জেন্টলি। অর্থাৎ জিজ্ঞাসা করার ওয়েটা কি ছিল, ধরনটা কেমন ছিল, বলছে ভদ্রভাবে সে জিজ্ঞাসা করেছিল। হি ওয়াক্স, সে যায়, স্লোলি, ধীরে যায়, আস্তে যায়। অর্থাৎ ওয়াক মানে কি, হাঁটা। তা সে হাঁটার ধরনটা কেমন, স্লোলি। হাঁটার ধরনটা কেমন, স্লোলি। শি বট আ ভেরি লং ড্রেস, সে কিনেছিল একটা বড়, মানে খুবই লম্বা ড্রেস। ড্রেসটা নাউন, লংটা অ্যাজেক্টিভ। ওই অ্যাজেক্টিভকে আবার মডিফাই করছে ভেরি শব্দটা, যে ভেরি লং, লং, ভেরি লং, ওটা অ্যাডভার্ব। মানে অ্যাজেক্টিভ অলওয়েজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কিন্তু অ্যাডভার্ব নাউন প্রোনাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে থাকে। কিন্তু একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, হ্যাঁ, ইভেন একটা প্রেপোজিশনকে মডিফাই করতে পারে। প্রেপোজিশনটা কি? প্রেপোজিশন ডিফাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন নাউন্স অর প্রোনাউন্স উইথ অ্যানাদার ওয়ার্ড ইন আ সেন্টেন্স। ইট ওয়ার্কস অ্যাজ এ কানেক্টর অ্যান্ড স্পেসিফাইজ দ্য লোকেশন অর আলোকেশন ইন টাইম। বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজে বলা যায়, যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাদেরকেই আহ, অবস্থান করে, বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউন সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। যেমন ইন, অন, আন্ডার, অ্যাট, উইথ, ওভার, বিলো, থ্রু আউট, বাই, অ্যাবাউট, আনটিল, এটসেট্রা। দ্য বুক ইজ অন দ্য টেবল, রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, দ্য গার্ল brought a letter for me from the teacher who taught English. তাহলে অন, behind, from, those are preposition here। প্রথম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা নাউনের পূর্বে কোনো প্রিপোজিশনকে না বসাই, দ্য টেবল নাউনটি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অন বসানোর সাথে সাথেই সেটি বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। ঠিক একইভাবে বাকি সেন্টেন্সগুলোতেও বাহাইন্ড এবং ফ্রম একই কাজ করছে। আচ্ছা, যাই হোক। তো প্রেপোজিশন নিয়ে আমি কথা বলবো। প্রেপোজিশনের উপর একটা ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো। প্রেপোজিশন মানে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, সোজা কথা। মূলত বিষয়টা কি জানেন, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর প্রিপোজিশন মেজর বা ম্যান্ডেটরি কোনো কিছু না। এটা আপনাকে একটু বুঝতে হবে। মানে আপনি, আপনার এটা এটা ভালোভাবে নিতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। প্রিপোজিশন হচ্ছে একটা অলংকার। একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে হাতে চুড়ি, কানের দুল, নাকের দুল, সিনেমার নায়িকাদের সাজায় না, নতুন বউকে সাজায় না বিয়ে করতে গেলে, দেখতে যেমন সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে প্রিপোজিশনের ব্যবহার করলে সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রিপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে অলংকৃত করে, গর্জিয়াস করে তোলে। ওকে, তো দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আমরা শিখবো, ওটা ডিটেলসে দেখবো। প্রিপোজিশন মোস্ট অফ দ্য টাইম দেখবেন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে থাকে। কনজাংশন, যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ, এটসেট্রা। ইউজুয়ালি কনজাংশন জয়েন্স আ ওয়ার্ড উইথ অ্যানাদার ওয়ার্ড or joins a sentence with another sentence. It is a connector. It links words, sentences, phrases, or clauses. Saif and Saurabh are very good friends. Akash is a boy, but Mo is a girl. So এই যে and or but দ্বারা আলাদা দুইটা ক্লজকে, ফ্রেজকে, ইভেন সেন্টেন্সকে যখন কানেক্ট করা হচ্ছে, সেটাকেই কনজাংশন বলা হয়। ইন্টারজেকশনটা কি? এটা বাইরের একটা পার্ট। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে আমি বলছি, প্রত্যেকটাই একটার সাথে আরেকটা অতপ্রতভাবে জড়িত বা কানেক্টেড, বাট এই ইন্টারজেকশন হচ্ছে বাইরের একটা পার্ট। এটা দেখলেই বোঝা যায়, আবেগ সূচক সিম্বল থাকে। ইট এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস, ইমোশন অ্যান্ড সাডেন চেঞ্জেস অফ মাইন্ড। ইট মে বি সাডেন হ্যাপিনেস অর স্যাডনেস। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতি কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝায়। যেমন হুররে, আল্লাহ, ও, ব্রাভো, ও, ও, এটসেট্রা। আল্লাহ, her father is dead. হুররে, we have won the game. Oh, what a beautiful girl she is. সো এগুলো হচ্ছে মূলত ইন্টারজেকশন। এগুলো দেখলেই বোঝা যায়, এই যে এক্সক্লামেশন সিম্বল থাকে, এটা জাস্ট বাইরের একটা পার্ট, সেন্টেন্সের মেইন পার্টে একটার সাথে আরেকটা পার্টস অফ স্পিচ অনেক সময় কানেক্টেড হয় একই হয়, বাট এই এই ইন্টারজেকশন হচ্ছে একদম বাইরের একটা পার্ট।
এখন দেখেন, এই পার্টস অফ স্পিচের ফাংশন বুঝতে হবে। ফাংশন বোঝার আগে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে বলি। মনে করেন এইখানে আমি কি এটা আগের দিন দেখাইছিলাম? দেখেন এই যে আমি একবার বলি, যদি দেখাই তো ভালো, না দেখালে আরো ভালো। একবার বলি, ইংলিশে কথা বলতে গেলে, ইংলিশে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে সবার আগে আমাকে এই কনজুগেশন অফ ভার্বস বা ভার্বের ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এই যে 8 প্রকার পার্টস অফ দেখালাম, স্পিচ দেখালাম, এই পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্বের ব্যবহারটা জানা। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে সে তত দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারে। এখন কনজুগেশন অফ ভার্ব, এখানে আমি টোটাল 5টা ভার্বের ফর্ম আছে। আমাদের গতানুগতিক বইগুলোতে বা গ্রামারের বইগুলোতে 3টা করে ফর্ম দেওয়া থাকে। V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 বা থার্ড পারসন ফর্ম। থার্ড পারসন ফর্ম হচ্ছে জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ইট, এইট, ইটেন, ইটিং, ইটস, রাইট, রোট, রিটেন, ড্র, ড্রিউ, ড্রন, ডু, ডিড, ডান। এইবার দেখেন একটা ভার্ব স্টেল, এর বাংলা অর্থ হচ্ছে চুরি করা। পাস্ট ফর্ম স্টোল, পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন। স্টেল, স্টোল অ্যান্ড স্টোলেন। এখানে একটু দেখেন, আমরা ভার্ব শিখছি, ভার্বের ফর্ম শিখছি, কেন শিখি? টেন্স আইডেন্টিফাই করার জন্য, টেন্স কাভার করার জন্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা প্রত্যেকেই জানেন 3টা টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আর প্রত্যেকটা টেন্সকে আবার 4টা করে ভাগ করা হয়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল টেন্সের স্ট্রাকচার 3 4 12টা। এই 12টা স্ট্রাকচার মূলত ভার্বের ফর্মের চেঞ্জ, মানে এক একটা স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এখন এই যে ভার্বের ফর্ম, এটা যে অলওয়েজ ভার্বই হবে বিষয়টা এরকম না, এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব হতে পারে। সেইটা আপনাকে বুঝতে হবে, সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। যেমন দেখেন, হি স্টেলস মানি, সে টাকা চুরি করে। হি স্টোল মানি, সে টাকা চুরি করেছিল। হি উইল স্টিল মানি, সে টাকা চুরি করবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে লেখা আছে। এবং এখানে পরিবর্তনটা হচ্ছে হি না মানি, কোনোটাই না, ভার্বের। স্টেল, স্টোল, উইল স্টিল, জাস্ট ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমেই কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। তাহলে এইখানে স্টেলটা মেইন ভার্ব, স্টেল মানি, স্টোল মানি, এগুলো মেইন ভার্ব। হি উইল স্টেল মানি, হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে, সে সে টাকা চুরি করেছে। স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, চুরি করা একটা খারাপ অভ্যাস। আই স আ বয় স্টেলিং মানি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। পুলিশ কট দ্য থিপ উইথ দ্য স্টোলেন মানি, হ্যাভিং স্টোলেন মানি দ্য থিপ র্যান অ্যাওয়ে, টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। হ্যাভিং স্টোলেন মানি দ্য থিপ র্যান অ্যাওয়ে। সো বিষয়টা হচ্ছে এই, এই এই জায়গাটাতে দেখেন, এই যে লাস্টের যে সেন্টেন্স গুলো, আই স এ বয় স্টেলিং মানি, এই স্টেলিংটা কোনো মেইন ভার্ব না, এটা কোনো কন্টিনিউয়াস টেন্সও না। পুলিশ কট দ্য থিপ দ্য উইথ দ্য স্টোলেন মানি, এই স্টোলেনটাও বোঝার চেষ্টা করেন। প্রথম যে স্টেলিং বললাম আর এই যে স্টোলেন বললাম, এটা আমাদেরকে আহ, বুঝতে হবে যেখানে এটা মেইন ভার্ব হিসাবে বসেনি। হ্যাজ স্টোলেন এটা মেইন ভার্ব, কারণ ওখানে V3, তার আগে অক্সিলারি ভার্ব আছে। কিন্তু এই যে ভার্বের মতো দেখতে বা ভার্ব হিসাবে কাজ করে না, অ্যাজেক্টিভের কাজ করে। হ্যাঁ, এই যে ফাংশনটা একটু বোঝেন, স্টোলেন মানি অর্থাৎ পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ, চুরি করা টাকা সহ। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো আমাকে বুঝতে হবে। হ্যাভিং স্টোলেন মানি অর্থাৎ টাকা চুরি করেই, হ্যাভিং প্লাস V3 এর অ্যাকশন, টাকা চুরি করেই দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো। কি বললাম? হ্যাভিং স্টোলেন মানি, টাকা চুরি করেই দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো। অর্থাৎ অর্থাৎ আমি আবারও বলছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমরা যেটাকে মনে করি ভার্ব, যেটাকে মনে করি ভার্বের ফর্ম, যেটাকে মনে করি ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে বিভিন্ন টেন্সের স্ট্রাকচারে বসে ভিন্ন অর্থ দেয়, দেয় ঠিক আছে, যেটা মনে করি সেটাও ঠিক আছে। কিন্তু এই ভার্বের ফর্মগুলো, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, এই দুইটা ফর্ম অ্যাডজেক্টিভ হিসাবে বা নাউন হিসাবেও একটা সেন্টেন্স বা বাক্যে বসে থাকে। তো সেইটা আইডেন্টিফাই করতে হবে। সেটা যদি আমরা বুঝতে না পারি, পার্টস অফ স্পিচ যদি ধরতে না পারি, তাহলে অ্যাকচুয়াল বিষয়টা আমরা ভালোভাবে নিতে পারবো না, ভালোভাবে বুঝতে পারবো না। দেখেন, স্টোলেন আর একটা হচ্ছে স্টেলিং, এই এই ভার্বগুলোর ব্যবহার আমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। পার্টস অফ স্পিচের ফাংশনটা অনেক ভালোভাবে বুঝতে হবে যে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। এখানে দেখেন,
কিছু এক্সাম্পল আছে। দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজি ভাষার একটা বই। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ ইন দ্য আন্ডারলাইন ওয়ার্ড। হ্যাঁ, দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যদি ইংলিশের নিচে আন্ডারলাইন করে থাকে তাহলে সেটা অ্যাজেক্টিভ হবে, যেহেতু তারপরে ল্যাঙ্গুয়েজ আছে, সাবজেক্টকে মডিফাই করছে, কি হবে? অ্যাজেক্টিভ। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হিয়ার গো ইজ, দেখেন এই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা একটু বোঝেন। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, আমরা জানি যে গো মানে যাওয়া, সারা জীবন এটাই হয়, কিন্তু এইখানে গোটাকে ব্যবহার করা হয়েছে কি হিসাবে? নাউন হিসাবে, যে এরকম যে এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীটা এভাবেই চলে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, প্রিপোজিশনের পরে নাউন বসে, কিন্তু পাশাপাশি দুইটা নাউন বসলে প্রথমটা অ্যাজেক্টিভ হয়। আচ্ছা, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বসবাস করতে পারে না। দ্য ওয়ার্ড অ্যালোন ইউজড হিয়ার অ্যাজ নাউন, প্রোনাউন, ভার্ব অর অ্যাডভার্ব। ম্যান ক্যান নট লিভ, মানুষ বসবাস করতে পারে না একা। লিভ মানে যেহেতু ভার্ব আছে তারপরে অ্যালোন লিখছেন, এটা একটা অ্যাডভার্ব। লিভ মানে বাস করা, এটি একটি ভার্ব, আর ভার্বের পরে অ্যাডভার্ব বসে। অ্যালোন ভার্বকে মডিফাই করছে। হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক, ইন দিস সেন্টেন্স অলরেডি ইজ অ্যাডভার্ব, এটাও আমার অ্যাডভার্ব। হেল্পিং ভার্ব হ্যাজ এবং মেইন ভার্ব ফিনিশড এর মাঝে অ্যাডভার্ব বসে, হেল্প প্লাস ভার্ব প্লাস অ্যাডভেঞ্চার প্লাস মেইন ভার্ব গুলোকে রিলেট করার জন্য। দ্য প্লেন flew over our head, the word over is used as preposition. The sun has gone down, the underlined word is, the underlined word is adjective. The sun has gone down. 5 years have passed since I met you last. অর্থাৎ 5 বছর হয়ে গেছে আমি আপনার সাথে শেষ দেখা করেছি। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ সিন্সটা এখানে কোন পার্টস অফ স্পিচ? সিন্স এখানে কোন পার্টস অফ স্পিচ? এটা এখানে দেখেন মূলত কনজাংশন হিসেবে বসছে, যেহেতু আলাদা দুইটা ক্লজকে কানেক্ট করছে, যে সিন্স আই মেট ইউ লাস্ট, হ্যাঁ, 5 বছর হয়ে গেল তার সাথে আমার দেখা করা, এই 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 দুইটা বাক্যের মাঝে সিন্স বসে বাক্য দুইটাকে এক করেছে। মাঝামাঝি অ্যান্ড, বাট, অর, সিন্স, বিফোর, আফটার, ফর এগুলো বসে দুইটা বাক্যকে এক করলে তার কনজাংশন হবে। না, নান বাট দ্য ব্রেভ deserve the fear. The underlined word is, here you can see, determiner plus noun, brave এর আগে preposition বসে। হ্যাঁ, তো 1 নম্বর হবে। So I saw him before, before is, I saw him before, আমি তাকে আগে দেখেছিলাম। I saw him বিফোর একটি প্রেপোজিশন, প্রেপোজিশন যদি শব্দের শেষে বসে এবং তারপরে বা কোনো শব্দে থাকে তবে প্রেপোজিশনটি অ্যাডভার্ব হয়। হি ওয়াজ আ রাদার disagreeable man. Here the underlined word is adjective, which word is both a noun and a verb. I water the plant, এখানে water হলো verb, আর give me a glass of water এখানে water হলো noun। সো পার্টস অফ স্পিচের যে আইডেন্টিফিকেশন, পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করতে পারা, এইটা আপনাদের লাগবে। এইটা সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, ধারণা রাখতে হবে। নেক্সট ক্লাসে আমি নাউন এবং প্রোনাউন ইন ডিটেলসে কথা বলবো, দেন অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ইন ডিটেলসে কথা বলবো। আপনাদের অনেক ভালো লাগবে ক্লাসগুলো, প্রিপোজিশনের উপর ইন ডিটেলসে কথা বলবো। বাট তার আগে দেখেন, আহ, যদি ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে হয়, প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে, এটা আইডেন্টিফাই করতে হবে। এবং আমি পিডিএফটা দিয়ে দিব, এটা এটার ভিতরে অনেক সুন্দরভাবে সাজানো আছে, দেখেন। শি অলওয়েজ স্পিক পলাইটলি উইথ এল্ডার অ্যান্ড রেসপেক্টস দেম। শি অলওয়েজ স্পিকস পলাইটলি উইথ এল্ডার্স অ্যান্ড রেসপেক্টস দেম। শিটা একটা প্রোনাউন, অলওয়েজ টা অ্যাডভার্ব, স্পিক্স টা ভার্ব, পলাইটলি অ্যাডভার্ব উইথ প্রিপোজিশন এল্ডার নাউন অ্যান্ড কনজাংশন রেসপেক্ট ভার্ব, দেম প্রোনাউন। সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের ফাংশন বুঝতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, আবার বলছি, এই নাম 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। তো আ বিউটিফুল বার্ড ওয়াজ সিটিং অন দ্য চেয়ার অ্যান্ড সিঙ্গিং সুইটলি। আ এটা একটা ডিটারমিনার, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বার্ড নাউন, ওয়াজ ভার্ব, সিটিং ভার্ব, অন প্রিপোজিশন, দ্য ডিটারমিনার, দ্য থ্রি নাউন অ্যান্ড কনজাংশন, সিঙ্গিং, দেন সুইটলি অ্যাডভার্ব। তো এইভাবে
অনেকগুলো দেওয়া আছে, অনেক বড় বড় গল্প আছে। তো আপনারা নিজেরা একটু যে কয়টা পারেন দেখে এটা সলভ করতে হবে। দেখেন এই এই যে গল্পগুলো, এটা পড়লে স্টুডেন্টদের অনেক দিক থেকে লাভ হয় যদি সময় পায়। রিডিংটা ডেভেলপ হয়ে যায়, সেখান থেকে যে আইডিয়াটা নিল সেটা নিয়ে স্পিকিং এ অ্যাপ্লাই করতে পারে, বা এখান থেকে নতুন ভার্ব নিয়ে কনভারসেশন বা কমিউনিকেশন অ্যাপ্লাই করতে পারে। সো হিয়ার ইউ ক্যান সি the honest woodcutter. How can you correct your reading or pronunciation? One day, a poor woodcutter was cutting wood near a river. One day, a poor woodcutter was cutting wood near a river. Suddenly, his axe slipped from his hand and fell into the deep water. He became very sad because it was his only axe. As he sat there thinking about what to do, a kind fairy appeared. She asked him why was she sad. He said the woodcutter told her about his lost axe. The fairy smiled and dived into the river. She returned with a golden axe and asked, "Is this your?" The woodcutter shook his head and said, "No, mine." No, mine was an old iron axe. The fairy then brought a silver axe, but he still refused. Finally, she brought his old axe, and the woodcutter happily took it. The fairy was pleased with his honesty and rewarded him with all three axes. তিনটা কুড়ালি দিয়ে দিয়েছিল। তো প্রত্যেকটা ওয়ার্ড আলাদাভাবে এখানে দেওয়া আছে, কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটার অর্থ কি হবে, অনেক সুন্দরভাবে এখানে অর্গানাইজড করা আছে। তো এইটা একটু দেখাতে হবে। এই হচ্ছে মেইন বিষয়। আমরা যা যা শিখবো, যা যা পড়বো, অল্প অল্প করে শিখবো, একটু একটু করে এগোনোর চেষ্টা করবো। ইউ হ্যাভ টু গো স্লোলি, দেন ইউ উইল বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ within very short time. And I am telling you again that you have to keep patience. Without keeping patience, you will not be able to expert and fluent in English within very short time. Okay, so those who need that kinds of grammatical structure or grammar item, please take it seriously, and you have to know the actual concept or clear concept about parts of speech. Besides that, I will talk about spoken rules and structure. I mean, there are 100 plus most effective spoken rules and structure that you will get from my book. And in our day-to-day life, we use that kinds of sentences, that kinds of structure in Bengali conversation or our practical or situational life. But when we are going to speak in English, when we think any kinds of thing in English, we can't do it properly. We have to know that how can I transform my senses? How can I transform my thinking power instantly from Bengali to English? If you want to make a conversation with someone or foreigner, or I mean, you need to communicate with other people in English. But you know that our mother tongue is Bangla. For that reason, for speaking English, first of all, in our primary level or basic level, we try to speak, we try to think in Bangla firstly, then we try to convert it in English. But you have to think that how can you speak in English instantly without thinking any Bengali word or sentences? So I will show you most effective, most important 100 plus spoken rules and structure. And if you have clear concept about this 100 structure, I hope you will be expert and fluent in English within short time. I mean, whatever you think in Bangla, you will be able to speak in English. এটা 100টা স্পোকেন রুলস। এটা আমি করাই না, আমি আপনাদের করাবো না, আমি জাস্ট পড়া দিয়ে যাবো, আপনাদের পড়তে হবে, কারণ এটা আহামরি কঠিন কোনো কিছু না। নিজেরা একটু প্র্যাকটিস করলে একটু দেখলে পারবেন। বাট এগুলো এখন যে বেসিক গ্রামারের ক্লাস নিচ্ছি, এর পরবর্তীতে আমাদের অ্যাডভান্স লেভেলের অনেক ক্লাস আছে, অনেক স্পিকিং এর ক্লাস, কনভারসেশন ক্লাস, তখন আর এগুলো শুরু করতে পারবো না। এই জন্য শুরু থেকে এগুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমাদের এই ভাষা শেখার জায়গাটা অনেকটা এগিয়ে যাবে, অনেকটা দ্রুত আমরা এটাকে ডেভেলপ করতে পারবো। এখানে দেখেন বলছে 100 প্লাস স্পোকেন রুলস অন টু এইট হোমওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে, অথবা এটাও ওটাও। এখানে একটা স্ট্রাকচার আছে, হিয়ার ইউ ক্যান সি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অর নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অর নাউন। মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। সো ফার্স্ট অফ অল ইউ নিড আ ক্লজ,
Then you have to add as well as the girl is beautiful as well as intelligent. সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখক। হি ইজ এ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। ভার্বের কাছে আসতে হবে, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে এবং আইডেন্টিফাই করতে হবে। সো ইউ ক্যান সে রাজু ক্যান প্লে ক্রিকেট অ্যাজ ওয়েল অ্যাজ ফুটবল। হ্যাঁ, সুন্দরী, সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়। সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। যে হি ওয়ান্টস, সে চায়, হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। তাহলে এটা দিয়েছিল, বাংলাটাকে দিয়েছিল। ইউ হ্যাভ টু ইউজ দ্য পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব আফটার দ্য সাবজেক্ট। হি গেভ মি, গেভ কামস ফ্রম গিভ, so he gave me shelter as well as food. He gave me shelter as well as food. গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। Tree gives us fruit as well as shade. Tree gives us fruits as well as shade. So in this way, আপনাদের এই 10টি সেন্টেন্স পড়ে, এই 10টি সেন্টেন্স প্র্যাকটিস করে আপনারা নিজেরা নিজেদের ক্রিয়েটিভ মাইন্ড থেকে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার করে 4টি সেন্টেন্স বাংলায় এবং ইংলিশে লিখবেন। 4টি সেন্টেন্স নতুন, এখানে যে 10টি দেওয়া আছে এটার বাইরে। এটা কি পারা যাবে? করতে পারবেন? নিজেদের ব্রেনে যেভাবে আসে, একটা সাবজেক্ট নেবেন, একটা ভার্ব নেবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করবেন, করে 4টি নতুন সেন্টেন্স তৈরি করবেন। পারা যাবে? এই 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 10টি সেন্টেন্স প্র্যাকটিস করে। ওকে, একটু আসি। Let's try to understand here. এখানে দেখেন হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কেমন হয়। তো কি বলছে এখানে? কম্পিউটার শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি। আজ ঘুরতে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং আউট টুডে। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়? হাউ অ্যাবাউট মিটিং উইথ দিস গার্ল। হাউ অ্যাবাউট মিটিং উইথ দিস গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়? হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়? হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং ওভার অনলাইন। বই পড়লে কেমন হয়? হাউ অ্যাবাউট রিডিং বুক। ঘুরতে গেলে কেমন হয় সেটা তো বললাম। তো এইভাবে হাউ অ্যাবাউট দিয়ে আপনারা নতুন 4টা সেন্টেন্স করবেন। অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করবেন, হাউ অ্যাবাউট দিয়ে করবেন। এরপর দেখেন একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আপনাদের এটা জানতে হবে। ফিল লাইক, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। আমার খেতে ইচ্ছা করছে, দেখেন বাংলায় কন্টিনিউয়াস টেন্স দেখছেন, আপনি ইংলিশে কন্টিনিউয়াস লিখতে ইচ্ছা হবে বা এটা এতটাই কনফিউশন ক্রিয়েট করে আপনার। ইংলিশটা দেখলেও মনে হবে কন্টিনিউয়াস, আই ফিল লাইক ইটিং, বাট এখানে মেইন ভার্বটা হচ্ছে ফিল। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওই ইটিংটা হচ্ছে জেরান্ড, জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ। অর্থাৎ আপনাকে বুঝতে হবে। আমি একটা কথা বলছিলাম, ভার্ব মেইনলি 2 ভাবে হয়। একটা হচ্ছে স্টেটিভ ভার্ব, একটা হচ্ছে ডাইনামিক ভার্ব। অর্থাৎ আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, আমি খাচ্ছি, এটা একটা অ্যাকশন দেয়, একটা কাজ করা বোঝায়। সে চিঠি লিখছে, সে বই পড়ছে, অ্যাকশন দেয়, অ্যাকশনটা দেখা যায়, কাজ করা বোঝায়। কিন্তু আমি তোমাকে অনুভব করছি, ইফ ইউ সে দ্যাট, ইফ ইউ থিঙ্ক দ্যাট আই ফিল ইউ, দ্যাট উইল বি রং। সরি, আই এম ফিলিং ইউ, আই এম ফিলিং হয় না। আমি এটা বুঝতেছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং। আমি তোমাকে ভালোবাসতেছি, আই এম লাভিং। এই লাভিং, আন্ডারস্ট্যান্ডিং, ফিলিং এগুলো হয় না। এই ভার্বগুলো স্টেটিভ, এটা একটা মনের ব্যাপার, অনুভূতির ব্যাপার। অর্থাৎ মনে করেন, আমি যদি বলি আহ আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে একটা পাখি বসে আছে, আপনি একজনকে বলছেন যে খুব সুন্দর একটা পাখি দেখছি, আই এম সিং আ বিউটিফুল বার্ড। এই অ্যাম সিং হয় না, পাখি গাছের ডালে। আপনার চোখ আপনার কাছে, আপনার জায়গায় আপনি দাঁড়ায় আছেন, কোনো কাজ করছেন না, কোনো অ্যাকশন দিচ্ছেন না। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। অর্থাৎ ফিল, হিয়ার, লুক, লাইক, ওয়ান্ট, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, এক্সপেক্ট, থিঙ্ক। এই ধরনের ভার্ব আছে যেগুলো একটু ব্যবহার করতে গেলে বুঝে ব্যবহার করতে হয়। তো আমি আপনাদেরকে দেখাবো সেটা। তার আগে যেটা বলছি, ফিল দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন। ফিল লাইক দিয়ে দেখেন, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ইটিং? আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ কফি। আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং।
আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে? ইংলিশ কি হবে? ডু ইউ ফিল লাইক, ডু ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না? ডোন্ট ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? ডোন্ট ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। একই কথা বারবার বলতে ইচ্ছা করছে না? আই ডোন্ট ফিল লাইক টু টেল the same things again and again. I don't feel like to tell the same things again and again. I don't feel like to tell the same things again and again. So you have to make 5 or 4 new sentences using feel like. এই feel like ভার্বের ব্যবহার করে আপনারা কয়টা সেন্টেন্স করবেন। তো এই পার্টগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস। আপনারা এটা একটু কভার করে ফেলবেন, যত দ্রুত পারি আমি রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব। আর এই যে রুলস গুলো পড়াচ্ছি, এটা আমার লেখা যে বইটা আছে ওই বইয়ের 30 বা 31 পেজে আছে, হ্যাঁ। মানে চ্যাপ্টারে আছে 30 বা 31। তো যারা এখনো বইটা নেননি বা অর্ডার করেনি, যদি প্রবলেম না থাকে দ্রুত এটা নিয়ে নেবেন বইটা কাছে থাকলে। এবং আমার লাইভ ক্লাসগুলো করলে ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আপনাদের প্রত্যেকের জন্য। যদি পারেন এটা নেওয়ার চেষ্টা করবেন। তো এখন যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা